বন্ধুরা, কমাস আগে ফিস্টুলা লেজার সার্জারি করালাম। সার্জারি তো করালাম, তার সঙ্গে অনেক অভিজ্ঞতাও পেলাম এবং এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এখনের যুগে কতটা মানুষ, ডাক্তার, হসপিটাল সব পরিবর্তন হয়ে গেছে। এখন কেউ মানুষকে আর মানুষ মনে করে না, সব কিছু হয়ে গেছে বিজনেস। এখন শুধু টাকা আর টাকা, সব কিছুই টাকার খেলা। এখনের যুগে যদি আপনি কোনো রোগে পড়েন, তাহলে ভাবেন আপনার একটা খুবই বড় বিপদ চলে এসেছে। আমার সঙ্গেও ওরকমই কিছু একটা হয়েছে। কয়েক মাস আগে আমি অভিজ্ঞতা করি যে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। তারপরে আমি নেটে সার্চ করতে শুরু করি, যেটা আজকাল সবাই করে, গুগলে সার্চ করে। আমিও গুগলে প্রচুর সার্চ করলাম। সার্চ করে আমি জানতে পারলাম যে এই রোগটার নাম হলো ফিস্টুলা, এবং এই রোগটার ব্যাপারে আমার কোনো আইডিয়া বা কোনো নলেজই ছিল না, এবং আমি কিছু জানি না এই রোগটার বিষয়ে। যার ফলে আমি প্রচুর নেটে সার্চ করতে শুরু করলাম যে ফিস্টুলা এই রোগটা কেন হয়, কিভাবে সারে, অনেক কিছু সার্চ করতে শুরু করলাম। এবং একদম শেষে গুগল থেকে একটাই আমি রিপ্লাই পেলাম, সেটা হচ্ছে ফিস্টুলার কোনো মেডিসিন ট্রিটমেন্ট নেই, এইটা একমাত্র সার্জারি দিয়েই সারে। এখন আমি আবার নেটে সার্চ করতে শুরু করলাম, সার্জারি তো করাবো, কিন্তু কাকে দিয়ে করাবো এবং কোন সার্জারিটা এই মুহূর্তে সবথেকে ভালো সার্জারি। তো আমি দেখলাম সার্জারি প্রায় দু রকমের আছে, ওপেন সার্জারি এবং লেজার সার্জারি। কিন্তু সমস্ত জায়গায় বলছে লেজার সার্জারিটা খুবই মডার্ন টেকনোলজি এবং ওটাতে কাটাকাটি খুব কম আছে, দ্রুত গতিতে সেরে যায়, ব্লিডিং কম হয়, পেন কম হয়। আর ওপেন সার্জারিতে ঠিক তার উল্টো, ওপেন সার্জারিতে কাটতে অনেক বেশি হয়, ব্লিডিং প্রচুর হয়, পেন হয় এবং সারতেও প্রচুর বেশি সময় লাগে। তাই আমি ভাবলাম লেজার সার্জারিটাই আমার জন্য উত্তম হবে, কারণ আমাকে অফিস জয়েন করতে হবে, আমার কাছে অত সময় নেই যে আমি বেড রেস্ট করব। তো নেটে সার্চ করতে শুরু করলাম যে কোন ডাক্তারকে দিয়ে করালে লেজার সার্জারি খুব থেকে ভালো হবে। তো যখনই আমি গুগলে সার্চ করছি বা ইউটিউবে সার্চ করছি, স্পেসিফিক্যালি কলকাতায়, তো একটা ডাক্তারের নাম গুগল বলুন বা ইউটিউব বলুন সবাই বারবার রেকমেন্ড করছে, আর এবং ওনারই ভিডিও দেখাচ্ছে, ওনারই বিষয়ে ওয়েবসাইট ওপেন হচ্ছে। এবং আমি ইউটিউবে ওনার প্রচুর ভিডিওস পেয়েছি, ডাক্তারের ভিডিও এবং পেশেন্টদের রিভিউ ভিডিও, আর সমস্ত ভিডিও একটা পজিটিভ সাইড শো করছে। পেশেন্টরাও বলছে খুব ভালো ডাক্তার, খুব ভালো চিকিৎসা, খুব দ্রুত গতিতে সেরে গেছে। এই রিভিউগুলো দেখে আমিও প্রচণ্ড অ্যাট্রাক্ট হলাম, আর স্ক্রিনে একটা নাম্বার ছিল, আমি ওই নাম্বারে কল করলাম। কল করা মাত্র দেখলাম ওনার একটা অ্যাসিস্ট্যান্ট কলটা রিসিভ করলো। উনি আমাকে বললেন যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট চার্জ হচ্ছে 1000 রুপিস, এবং প্রথমে আপনাকে 200 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর আমরা আপনাকে দিন টাইম দিয়ে দেবো, সেই দিন আপনি আসবেন, ডাক্তারকে দেখাবেন এবং তারপরের যা প্রসেস হবে তখন বলে দেওয়া হবে। আমি বললাম ঠিক আছে। তো আমি 200 টাকা পেমেন্ট করে দিলাম, আর কিছুদিন পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলেন যে আপনাকে অমুক তারিখে আসতে হবে, অমুক টাইমে আসতে হবে। তো আমি সরাসরি পৌঁছে গেলাম ওই টাইমে। তো ওইখানে গিয়ে দেখছি ডক্টরের কোনো পাত্তাই নেই, বসে আছি। তারপরে 1-1.5 ঘন্টা পরে দেখলাম ডাক্তারটা এলো। ভালো কথা, ডাক্তার এসে আপনি নিজের চেম্বারে বসলো। ডাক্তারের অ্যাসিস্ট্যান্টটা এসে যারা যারা দেখাবে ডাক্তারকে তাদের নামের একটা লিস্ট তৈরি করতে শুরু করলো। তো লিস্ট তৈরি করছে, তার সাথে পেশেন্টের কাছে গিয়ে পেমেন্টটাও নিয়ে নিচ্ছে, বাকি 800 টাকাটা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে খুব অবাক হলাম
একটা এত বড় ডাক্তার, তো তার কি পেশেন্টদের উপরে বিশ্বাস নেই? আমরা যখন দেখাতে এসেছি আমরা তো নিশ্চয়ই ফিসটা দিয়েই যাব, তাই না? দেখাবার আগেই ফিস নিয়ে নেবার মানেটা কি? ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখাবার আগে ফিসটা নিয়ে নিল। তারপর আমার নাম্বার এলো, আমি গিয়ে দেখালাম ডাক্তারটাকে। ডাক্তার দেখার সঙ্গেই আমাকে বলে দিল যে আপনার ফিস্টুলা হয়ে গেছে, আপনাকে অপারেশন করতে হবে। উনি আমাকে সব কিছু খুলে বোঝালো, দেখুন ওপেন সার্জারি করলে এই হয়, আর লেজার সার্জারি করলে এই হয়। কিন্তু ওতে একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি আমাকে বললেন, সেটা হচ্ছে, বলছে ওপেন সার্জারি যদি আপনি করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ওপেন সার্জারি করার পর মানুষের যে পটিটাকে আটকে রাখার যে ক্ষমতাটা আছে, প্রচণ্ড লোক সেই ক্ষমতাটা হারিয়ে ফেলে। আবার অনেকের ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু লেজার সার্জারি করলে এই ভয়টা একদমই থাকে না। তো ডক্টর আমাকে বললো, দেখুন এবারে তো আপনাকেই চুজ করতে হবে যে আপনি কি করতে চান, লেজার করতে চান নাকি ওপেন করতে চান। আমি বললাম লেজার করব। তো তারপরেই ডাক্তার বলল ঠিক আছে। ডাক্তার আমাকে প্রেসক্রিপশানে লিখে দিল যে আপনাকে একটা এমআরআই করতে হবে। লিখে দিয়ে আমাকে বলল যে আপনি বাইরে গিয়ে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে নিন, উনি আপনাকে বাকি ডিটেলসগুলো বুঝিয়ে দেবে। আমি বাইরে গেলাম, অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা অন্য কেবিনে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে সঙ্গে সঙ্গে বলছে, দেখুন আপনাকে তো এমআরআই করতে হবে, আপনি এক্ষুনি এমআরআই করে নিন। তো মানে জিনিসটা এত দ্রুত গতিতে হচ্ছিল যে আমাকে ভাবার সময়ই দেয়নি, এবং আমি যে বাড়িতে গিয়ে ডিসকাস করব সেইটুকুও সুযোগ পাইনি। এবং পেশেন্ট হিসাবে আমিও এত মেন্টালি ডিস্টার্ব ছিলাম, আমি চাইছিলাম যত তাড়াতাড়ি রোগটা সেরে যায়। তাই জন্য আমিও ভাবলাম সেই যখন এমআরআই করাতেই হবে, তাহলে এমআরআইটা করেই নিই। এবারে এইখানে একটা খুব ভাইটাল জিনিস সামনে আমি দেখতে পেলাম ডক্টর কনসালটেশনে গিয়ে, যেটা আমার একদম প্রথম অভিজ্ঞতা। ধরুন আপনি কোনো একটা সার্জারি করবেন, তো অবভিয়াসলি সার্জারি করলে সার্জারির একটা কস্টও আছে, একটা খরচা আছে। তো আপনি যখন ডাক্তারকে জিজ্ঞেস করবেন কি আমার সার্জারিতে কতটা খরচা আসবে, কতটা কস্ট আসবে, তো আপনি দেখবেন এখন ডাক্তাররা ডাইরেক্টলি আপনাকে কস্ট বলবে না, আপনাকে ফার্স্টেই জিজ্ঞেস করবে যে আপনি ক্যাশে করাবেন না আপনি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে। এবারে আপনি বুঝতেই পারছেন এই জিনিসটা জিজ্ঞেস করার পেছনে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য রয়েছে। তো উদ্দেশ্যটা কী? আপনি আপনি যদি ইন্টেলিজেন্ট হন, আপনি বুঝতেই পারছেন কেন জিজ্ঞেস করছে। তার মানে আপনি যদি ক্যাশে করান তাহলে তার অ্যামাউন্টটা অন্য গিয়ে দাঁড়াবে, আর মেডিকেল ইন্স্যুরেন্সে করলে তাহলে তো অ্যামাউন্টের কোনো ব্যাপারই নেই। তারা হসপিটাল মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে বোঝাপড়া করে টাকা নিয়ে নেবে। আমার সঙ্গেও তাই হলো। আমি বললাম মেডিকেল ইন্স্যুরেন্স আছে। ডাক্তার বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার পুরো সার্জারিটাই ক্যাশলেস হয়ে যাবে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আমি দেখলাম চলো ভালো, আমার তো কোনো টাকা খরচা হবে না, আমার তো মেডিকেল ইন্স্যুরেন্স আছে। তো আমিও সেই ভরসায় এগিয়ে গেলাম। তারপরে এমআরআই করার জন্য আমাকে বলল। আমি ভাবলাম আমার মেডিকেল ইন্স্যুরেন্সে তো প্রি হসপিটালাইজেশন, যা তার মানে হসপিটালে অ্যাডমিট হওয়ার আগে যেই খরচাগুলো হবে এবং সার্জারি হওয়ার পরে যেই খরচাগুলো হবে, এই সমস্ত খরচা আমার মেডিকেল ইন্স্যুরেন্স কভার করবে। আমিও একদম কনফিডেন্সের সাথে ভাবলাম চলুন এমআরআইগুলো করে নিই, যা হবে দেখা যাবে, কারণ কি টাকা তো আমাকে মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে দেবে। কিন্তু মানে যেইভাবে প্রসেসটা হচ্ছিল, এত ফাস্ট হচ্ছিল এবং কোনো ভাবার সময় নেই, কোনো ডিসকাশনের সময় নেই। এমন করছে যেন কাস্টমার ছেড়ে যাবে, যেন যদি পেশেন্ট ছেড়ে যায়, যদি পেশেন্ট অন্য কোনো ডক্টরের কাছে চলে যায়, এমন একটা ফিলিং আমি পাচ্ছিলাম, যেটা আমার খুবই অকওয়ার্ড লাগছিল। উনি আমাকে ফোর্স করলেন কি আপনি এই নাম্বারে ফোন করুন, এনাকে বলুন যে আমাকে ডাক্তার রেকমেন্ড করেছে এমআরআইয়ের জন্যে। এবং আমি ভাবতেই পারছিলাম না কী করবো, তাই না আমি ফোন করলাম। ফোন করার পরে উনি আমাকে বললেন যে বৈকাল 4টের সময় একটা অ্যাপয়েন্টমেন্ট স্লট খালি আছে, আপনি এমআরআই এসে করে নিন। আমি ভাবলাম সেই যখন করতেই হবে তাহলে বাড়ি গিয়ে লাভ নেই, ডাইরেক্ট এমআরআইটা গিয়ে করে নিন। তারপর আমি 4টের সময় চলে গেলাম এমআরআই করাতে। ওইখানে গিয়ে দেখছি অ্যাপয়েন্টমেন্টের কোনো ব্যাপারই নেই। যাবার সাথেই প্রথমে প্রেসক্রিপশন জমা নিয়ে নিল, ফুল পেমেন্ট নিয়ে নিল, তারপরে বলছে বসুন। এবারে বসে আছি তো বসেই আছি। আমাকে যখন ফোনে বলছে আপনার 4টের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট বলার কী দরকার? তাহলে বলেই দিতে পারেন যে প্রথমে আসবে তার আগে হবে। বসে আছি। তারপর দেখছি রাত 8টার সময় আমার এমআরআই স্টার্ট হলো। 45 মিনিট এমআরআই হলো, তারপর আমাকে তারা ছেড়ে দেয়।
এমআরআই হওয়ার পরে যখন বাড়ি ফিরি, পরের দিন থেকেই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করতে শুরু করে যে আপনার এমআরআই রিপোর্টটা আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আমি তাকে বলছি যে এমআরআই রিপোর্টটা এখনও আমরা পাইনি, এমআরআই রিপোর্ট পেলে আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। সেটা থেকে বোঝাই যাচ্ছে যে পেশেন্টের থেকে বেশি ডাক্তারের তাড়া। মানে এমন বোধ হচ্ছে যেন পেশেন্ট একটা কাস্টমার, আর ডাক্তার ভাবছে উনি যদি অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে চলে যায় তার আগে আমি প্রথমে পেশেন্টের কাজটা করে দিই। বন্ধুরা, আজকে এতটাই, বাকি গল্প পরের ভিডিওতে হবে। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি আপনারা ভিডিওটা আরও দেখতে চান, যদি আপনার পরবর্তী অংশটাও দেখার ইচ্ছা আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ।